বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। পারমাণবিক ইস্যুতে এখনো দুরকম অবস্থান যুক্তরাষ্ট্র ও ইরানের। নিষ্পত্তি হবে চূড়ান্ত চুক্তিতে, বলছে তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা হলেও প্রতিবেশীদের সাথে সম্পর্কের অবনতি হয়েছে ইরানের। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আসবে নতুন মেরুকরণ, মত বিশ্লেষকদের। তৃণমূল কংগ্রেসের 20 এমপির যোগদানের পর ভারতের রাজনীতিতে আলোচনায় অখ্যাত এনসিপিআই। অংশ নিতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোটে। পারমাণবিক ইস্যুতে এখনো দুরকম অবস্থান যুক্তরাষ্ট্র ও ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। এই নিশ্চয়তা পাওয়ার পরেই তিনি চুক্তিতে রাজি হয়েছেন। এর ব্যত্যয় হলে দেশটিকে আবারও নরকে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তবে তেহরান বলছে, প্রথম ধাপে নয়, পারমাণবিক ইস্যু নিষ্পত্তি হবে চূড়ান্ত চুক্তিতে। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। কি আছে শর্তে আর কার কোন দাবি মানা হলো সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দুপক্ষের বক্তব্যেও মিল না থাকায় চুক্তির শর্ত নিয়ে ছড়াচ্ছে নানা গুঞ্জন। G7 সম্মেলনের সাইডলাইনে আরব নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে স্বাভাবিকভাবেই ইরান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। অন্তর্বর্তী চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট জানান, শিগগিরই প্রকাশ করা হবে বিস্তারিত। পারমাণবিক অস্ত্রের মালিক হবে না ইরান, এই অঙ্গীকার দেওয়ার পরই সমঝোতা স্মারকে সই করতে রাজি হয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প। এটা একটা ন্যায্য চুক্তি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না, এবং তারা এটা খুব স্পষ্টভাবে মেনে নিয়েছে। এই কারণেই আমি স্মারকে স্বাক্ষর করতে রাজি হয়েছি। যদি তারা তা না মানে, তবে তাদের উপর নরক নেমে আসবে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইচ্ছে তার কখনোই ছিল না। দেশটির বর্তমান শাসকদের প্রশংসাও করেন তিনি। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে আমি কখনো মাথা ঘামাইনি। তাদের শীর্ষ নেতাদের সবাই মারা গেছেন। এখন আমি এমন কিছু মানুষের সাথে কাজ করছি যাদের আমার খুবই যুক্তিবাদী মনে হয়েছে। তারা বুদ্ধিমান, চরমপন্থী নয়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, প্রাথমিক পর্যায়ে হরমুজ প্রণালী জব্দকৃত তহবিল নিয়ে আলোচনা হবে, আর পারমাণবিক ইস্যু নিষ্পত্তি হবে চুক্তির চূড়ান্ত ধাপে। আমরা আলোচনাকে দুটি পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায়ে যুদ্ধ শেষ করা, হরমুজ প্রণালী, সামুদ্রিক অবরোধ, ইরানের জব্দকৃত তহবিল মুক্তি ও পুনর্গঠন থাকবে আলোচনায়। এরপর চূড়ান্ত চুক্তির অধীনে পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হিজবুল্লাহ ও ইসরায়েলও চুক্তির অংশ বলে দাবি ইরানের। সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ ও লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের অবসানও রয়েছে এই চুক্তির শর্তে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পরও লেবাননে কমপক্ষে 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। অভিযোগ তেহরানের। হুঁশিয়ারি, হামলা অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়া হবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেপরোয়া কর্মকাণ্ডে নাখোশ মার্কিন প্রেসিডেন্ট। G7 সম্মেলনে গিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবকে আরও দায়িত্বশীল আচরণের তাগিদ দিয়েছেন তিনি। এদিকে লেবাননের দক্ষিণে অভিযান চালিয়ে আরও 4 বেসামরিককে হত্যা করেছে IDF। নাবাতিয়ে এলাকায় বেশ কয়েকটি যানবাহন লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো চুক্তিতে ইরানের বাজেয়াপ্ত সম্পদ মুক্ত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি বাধ্যতামূলকভাবে থাকতে হবে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত, জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড। শুক্রবার মধ্যাঞ্চলীয় বার্গেনস্কে হবে এই আয়োজন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানের তরফে থাকবেন পার্লামেন্ট স্পিকার বাঘির কালিবাফ। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মজিদ তখত রাভানচি। শুক্রবারই পুরোপুরি খুলবে হরমুজ প্রণালী, আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে চলমান G7 সম্মেলনের সাইডলাইনে তিনি বলেছেন, সমঝোতা স্মারকের বিস্তারিত আনুষ্ঠানিক ওই আয়োজনেই প্রকাশ করা হবে, আর পরবর্তী ধাপের আলোচনা খুব শিগগিরই শুরু হবে বলেও আশাবাদ জানান তিনি। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান শক্ত হলেও প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের চরম অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্রকে ঘায়েল করতে কমপক্ষে 9টি প্রতিবেশী দেশে হামলা চালিয়েছে ইরান। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক ক্ষয়ক্ষতিরও অভিযোগ রয়েছে। নিজেদের বাঁচাতেই যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির জন্য তৎপরতা চালিয়েছে তেহরানের প্রতিবেশীরা, এমন মত বিশ্লেষকদের। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেকেই।
দীর্ঘ 3 মাস যুদ্ধের পর অবশেষে সমঝোতা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বহু হুমকি ধামকি হামলার পরও নিজ শর্তে অনড় অবস্থান ইরানের, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তেহরানের শক্ত অবস্থান তৈরি করলেও প্রতিবেশীদের সাথে টানাপোড়েন পৌঁছেছে চরমে। যুক্তরাষ্ট্রের হামলার কড়া পাল্টা জবাব দিতে পারস্য উপসাগরীয় অঞ্চলের কমপক্ষে 9টি দেশে হামলা চালিয়েছে ইরান। টার্গেট মূলত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অবকাঠামো হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে দেশগুলোর বেসামরিকরাও। এমন অবস্থায় অনিশ্চিত এক পরিস্থিতিতে দাঁড়িয়েছে ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক। মধ্যপ্রাচ্যের কোনো দেশকে কোনো রকম সংকেত না দিয়েই ইরানে অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র, আর পাল্টা হামলার জের সামলাতে হয়েছে তেহরানের প্রতিবেশীদের। বিশ্লেষকরা বলছেন, ইসলামী প্রজাতন্ত্রের আঞ্চলিক প্রভাব কমানোর পাশাপাশি ইরানকে উস্কে দিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অশান্ত পরিস্থিতি তৈরির আরেকটি চাল চেলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। যুদ্ধের শুরু থেকেই বারবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের রাজতন্ত্র পতনের মাধ্যমে দেশটির জনসাধারণকে সহায়তা দেওয়ার কথা বলে আসছিল, যা সম্পূর্ণ মিথ্যা। ইরানের মানুষ কখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে সহায়তা চায়নি। আমার মনে হয় ওয়াশিংটন কিংবা তেল আবিব নিজেদের স্বার্থ অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সবসময়। এই আলোচনায় রয়েছে হরমুজের ইস্যুটিও। গুরুত্বপূর্ণ এই জলপথ অবরোধে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইরানের প্রতিবেশীরাই, যাদের সাথে তেহরানের সম্পর্কে দীর্ঘদিন ধরে বৈরিতা থাকলেও কিছুটা রাগঢাক ছিল এতকাল। তবে সে খোলসও খুলে পড়েছে এবার। অবশ্য নিজেদের বাঁচাতেই যুদ্ধ বন্ধে তৎপর ছিল উপসাগরীয় দেশগুলো। আমার মনে হয় সবশেষ আলোচনার আগেই উপসাগরীয় দেশগুলোর নিজেদের মধ্যে একটি সমঝোতা এসেছে। যুক্তরাষ্ট্র ইরানকে বৈঠকে বসাতে কাতার, সৌদি আরব, তুরস্ক উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকতো না, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইসরায়েলের জন্য তিনি যা যা করেছেন আর কোনো মার্কিন প্রেসিডেন্ট তা করেননি। আমাদের সম্পর্ক খুবই ভালো। যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল থাকতোই না, আমি না থাকলে ইসরায়েল থাকতো না। আমি যা করেছি তা অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট করেননি। বিবির সাথে আমার সম্পর্ক দারুণ, কিন্তু লেবাননের ব্যাপারে বিবিকে আরও দায়িত্বশীল হতে হবে। যুদ্ধবন্ধে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পর ব্যাপক দরপতনের সাক্ষী হলো আন্তর্জাতিক তেলের বাজার। গত মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমে $80 নিচে নামে। WTI ক্রুড অয়েলের দাম কমেছে 4.79%। অপরিশোধিত এই তেলের দাম এখন ব্যারেল প্রতি $76। গত মার্চের পরেই প্রথম $80 নিচে নামলো জ্বালানি তেলের দাম। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে $120 পৌঁছেছিল। মূলত শুক্রবার হরমুজ প্রণালী খুলবে, মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর থেকেই লাফিয়ে লাফিয়ে তেলের দাম কমছে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ যে উন্মাদনায় মাতোয়ারা এখন পুরো বিশ্ব। বাদ যায়নি ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকাও। ধ্বংসস্তূপের ভেতরেও পৌঁছে গেছে ফুটবল বিশ্বকাপের আমেজ। বাড়িঘরের অস্তিত্ব নেই, নেই বিদ্যুৎও। এর মধ্যেই নানাভাবে বিশ্বকাপ ফুটবল উপভোগ করছেন ফিলিস্তিনিরা। বিপর্যস্ত দশা থেকে কিছুটা মুক্তি পেতে ফুটবলেই খুঁজে নিচ্ছেন সান্ত্বনা। এবং 2 বছরের আগ্রাসনে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে গাজার হাজারের বেশি অ্যাথলেটের, যার মধ্যে অনেক ফুটবলারও রয়েছে। আশ্রয় হয়েছে গাজার একটি স্কুলের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। নেই বিদ্যুৎ, ঠিকমতো কাজ করে না ইন্টারনেট, তবুও থেমে নেই বিশ্বকাপ ফুটবল দেখার প্রচেষ্টা। নিজের ল্যাপটপে আশপাশের মানুষের খেলা দেখার ব্যবস্থা করেছেন গাজার ফাদি আল আরাউই। একসময় পেশাদার ফুটবলার ছিলেন ফাদি। তার বাড়িঘর যেমন ধ্বংস হয়ে গেছে, ইসরায়েলি হামলায় বন্ধ হয়ে গেছে খেলাধুলাও। IDF এর আগ্রাসনে উপত্যকায় এ পর্যন্ত 1000-এর বেশি ক্রীড়াবিদের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছে খেলোয়াড় থেকে শুরু করে রেফারি সহ সংশ্লিষ্টরাও। ধ্বংস হয়েছে 287টি ক্রীড়া স্থাপনা। এমনকি যুদ্ধকালে স্টেডিয়ামগুলোকে বন্দি শিবির বানায় তেল আবিব। দেখুন আমাদের কি অবস্থা, আমাদের সন্তানের দিকে তাকান। এখানে জীবন দুর্বিষহ। আর কতদিন আমরা এই কষ্ট সহ্য করব? 2022 বিশ্বকাপে আমরা আমাদের বাড়িতে বসে খেলা দেখেছিলাম। তখন বিদ্যুৎ ছিল, সব সুযোগ ছিল, কিন্তু আজ কিছুই সহজলভ্য নয়। খেলা দেখতে সংগ্রাম করতে হবে। যুদ্ধবিরতির আওতায় গত অক্টোবর থেকে তীব্রতা কমলেও হামলা পুরোপুরি থামেনি। এর মধ্যে প্রতি মুহূর্তে মৃত্যু ভয়কে সঙ্গী করে চরম মানবেতর জীবন কাটানো ফিলিস্তিনিরা ফুটবল বিশ্বকাপে কিছুটা শান্তি খোঁজার চেষ্টা করছে। কয়েকটি ক্যাফেতে জেনারেটরের মাধ্যমে ফিলিস্তিনিদের খেলা উপভোগের ব্যবস্থা করা হয়েছে। আজ আমি আপনাদের সাথে এই ক্যাফে থেকে কথা বলছি। এটিও হামলার শিকার হতে পারে। এখন যে ম্যাচটি দেখছি, সেখান থেকে বেরোনোর সময়ও নিজের জীবন হারাতে পারি, কিন্তু এত কিছুর পরেও আমরা কষ্ট সহ্য করে এগিয়ে চলছি। বিশ্বকাপ
উপভোগ করছি। ভয়াবহ যুদ্ধ আর সর্বত্র অবিরাম বোমাবর্ষণ, এর মধ্যেই বিশ্বকাপ দেখতে এসেছি। আমরা যে মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি তা থেকে মুক্তি পেতে ফুটবলের মধ্যেই সান্ত্বনা খুঁজে নিচ্ছি। যুদ্ধের মধ্যেও বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিয়েছিল ফিলিস্তিনি ফুটবল দল, তবে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত 48 দলের টুর্নামেন্টে জায়গা পায়নি তারা। কূটনৈতিক আলোচনা, বিশ্ব নিরাপত্তা আর ভূ রাজনীতির নানা হিসাব নিকাশ চললেও গাজার মানুষের কাছে এখন সবচেয়ে জরুরি নিরাপদ পানি, খাদ্য ও মানবিক সহায়তা। সেই বাস্তবতায় বিশ্ব নেতাদের মনে করিয়ে দিতে G7 সম্মেলনের পাশে প্রতীকী বিক্ষোভ করেছে অক্সফাম। তাদের মতে গাজার মানুষের দুর্ভোগ লাঘবকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বিশ্ব সম্প্রদায়ের। বিশুদ্ধ পানি ভর্তি গ্লাস হাতে বসে আছেন বিশ্ব নেতাদের মুখোশ পরা কয়েকজন মানবাধিকার কর্মী। সামনে রাখা নোংরা পানি ভর্তি একটি বড় বোতল, যার গায়ে লেখা গাজা। ফ্রান্সের আউটসাভয়ে চলমান G7 সম্মেলনের পাশেই চলছে এমন প্রতীকী বিক্ষোভ। মিনারেল ওয়াটারের জন্য বিখ্যাত এলাকায় বিক্ষোভের প্রতীক হিসাবেও ব্যবহার করা হয়েছে বিশুদ্ধ পানি, আর নোংরা পানির বোতলের মাধ্যমে তুলে ধরা হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মানবিক সংকট। এর আয়োজক আন্তর্জাতিক সংস্থা অক্সফাম। সংস্থাটি বলছে গাজায় নিরাপদ পানির সংকট এখন ভয়াবহ। প্রতি 10 জনে 8 জনেরও বেশি মানুষ বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু গাজা, লেবানন এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের চলমান মানবিক সংকট কার্যত আলোচনার বাইরে রয়ে গেছে। তাই বিষয়টি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরা জরুরি ছিল। এবারে G7 সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, ইউরোপের নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রাধান্য পাচ্ছে। এতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, জাপান সহ বিশ্বের শীর্ষ অর্থনীতির নেতারা। তবে অক্সফামের অভিযোগ, নিরাপত্তা ও ভূ রাজনীতির আলোচনার আড়ালে চাপা পড়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানবিক সংকটে থাকা জনপদগুলো। এই শীর্ষ সম্মেলনটি দেখিয়ে দিচ্ছে G7 কতটা অকার্যকর হয়ে পড়েছে। বৈশ্বিক উষ্ণতা রেকর্ড উচ্চতায়, অথচ জলবায়ু পরিবর্তন আলোচনায় নেই, লিঙ্গ সমতা নেই, মানবাধিকারও নেই। কয়েক বছর আগেও G7 সম্মেলনে শান্তি ও দরিদ্র দেশগুলোর সহায়তার বিষয়গুলো গুরুত্ব পেত, এখন সেগুলো প্রায় অনুপস্থিত। বিশ্ব নেতারা যখন যুদ্ধ, নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণ নিয়ে ব্যস্ত, তখন গাজার মানুষের কাছে সবচেয়ে জরুরি বিষয় নিরাপদ পানি, খাদ্য ও মানবিক সহায়তা। সেই বাস্তবতায় G7 নেতাদের সামনে তুলে ধরতে এই প্রতীকী বার্তা দিচ্ছে অক্সফাম। হঠাৎ করেই ভারতের রাজনীতিতে আলোচনায় অখ্যাত এক রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অব ইন্ডিয়া NCPI। কয়েকদিন আগেও যাদের চিন্তা গুটি কয়েক মানুষ, এখন পর্যন্ত কোনো নির্বাচনে জয় না পাওয়া সেই দলটি হতে যাচ্ছে ভারতের লোকসভার 5ম বৃহত্তম দল। মূলত পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী 20 MP এই দলটিতে যোগ দিয়েছেন। আর সব ঠিক থাকলে আলোচিত এই NCPI হতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন NDA জোটের অংশ। ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অব ইন্ডিয়া NCPI 2022 সালে ত্রিপুরা থেকে যাত্রা শুরু করা দলটিকে ভারতে অখ্যাতই বলা যায়, যার হেডকোয়ার্টার বর্তমানে পশ্চিমবঙ্গে। প্রায় অজানে দলটির সদস্য সংখ্যা হাতে গোনা কয়েকজন। 2023 সালের জানুয়ারিতে নির্বাচন কমিশনের নথিভুক্ত হওয়ার পর সে বছরই প্রথমবারের মতো কোনো নির্বাচনে অংশ নেয় NCPI। ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী দিলেও মাত্র 2 আসনে শেষ পর্যন্ত প্রতীক পায় প্রার্থীরা। সব মিলিয়ে ভোট পায় 822টি। আরেকটি আসনে এই দলের সদস্য নির্বাচন করেন স্বতন্ত্র হিসাবে। অপরিচিত এই দলটি হতে যাচ্ছে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার 5ম বৃহত্তম দল। মূলত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া 20 MP যোগ দিয়েছেন এই দলে। এরপর হঠাৎই আলোচনায় উঠে এসেছে NCPI। তাদের ক্ষমতাসীন NDA জোটে যোগ দেওয়ার কথাও রয়েছে। সব ঠিক থাকলে তারাই তখন হবে বিজেপির পর জোটের সবচেয়ে বড় দল। NCPI ইতিমধ্যে আমাদের সাদরে গ্রহণ করেছে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে NDA এর সাথে কাজ করব। मोदी जी एंड ऑनरेबल होम मिनिस्टर अमित शाह जी, ये दुखद बात है जो लोग
तृणमूल कांग्रेस के सांसद थे। এটা দুঃখজনক। টিএমসি এমপিরা একটি অচেনা দলে যোগ দিয়েছেন, তারা তাদের সম্মান হারিয়েছেন। এনসিপিআই তো কোনো স্বীকৃত দলই নয়, এটি বাংলায় নিবন্ধিত কিন্তু ত্রিপুরায় প্রার্থী দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়ে কি লাভ? एक रिकॉग्नाइज पार्टी भी नहीं है, रजिस्टर्ड पार्टी है। রাতারাতি শূন্য থেকে বড় দল বনে গেলেও এনসিপিআই এ পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হওয়ার অনেক বৈশিষ্ট্যই অনুপস্থিত। নেই কোনো সুস্পষ্ট নেতৃত্ব কাঠামো, সাংগঠনিক নেটওয়ার্ক বা তৃণমূল কর্মী। ফলে এটি টিকে থাকা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে জালিয়াতির ঘটনায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্ম টেলিগ্রাম। মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। গেল মাসে প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল করা হয় মেডিকেলের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষা। মন্ত্রণালয় জানায়, পরীক্ষার্থীদের সাথে প্রতারণার উদ্দেশ্যে টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করছিল একটি সংঘবদ্ধ চক্র। তাই পুনর্নির্বাচনী পরীক্ষায় যে কোনো ধরনের জালিয়াতি ঠেকাতে নেওয়া হয়েছে সোশ্যাল নেটওয়ার্কটি বন্ধের উদ্যোগ। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি টেলিগ্রাম কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে অ্যাপটি বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি প্রশাসন। আবার ম্যাস শুটিং এর ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে। ডেলওয়ার অঙ্গরাজ্যের একটি হাসপাতালে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে এক বন্দুকধারী। গুলিবিদ্ধ হয়েছে অন্তত 2 জন, তথ্য নিশ্চিত করেছে পুলিশ। জানিয়েছে মঙ্গলবার ডেলওয়ারের উইলমিংটন হাসপাতালে প্রবেশ করে হামলা চালায় ওই ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার করা হয় হাসপাতালে অবরুদ্ধদের। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে লকডাউন ঘোষণা করা হয় হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায়। ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে, তবে এখনো হামলাকারীর বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। হোয়াইট হাউসে ট্রাম্পের জন্মদিনের অনুষ্ঠানে বড় হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। মঙ্গলবার আদালতের নথির বরাতে এই তথ্য প্রকাশ করে এফবিআই। জানায়, ট্রাম্পের 80তম জন্মদিন ও যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিস্ফোরক বোঝাই ড্রোন ও স্নাইপার নিয়ে হামলার পরিকল্পনা করে একদল বিচ্ছিন্নতাবাদী। হোয়াইট হাউসের উত্তর পাশে আগে থেকেই অবস্থান নিয়ে গুলি চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছিল বন্দুকধারীরা। গোয়েন্দা তথ্য ও সাইবার নজরদারির মাধ্যমে এই পরিকল্পনার কথা আগে থেকেই জেনে যায় এফবিআই। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে 5 জনকে আটক করেছে পুলিশ। আবারও মাদক পাচারের অভিযোগে পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সাউদার্ন কমান্ড। তাদের এই হামলায় কমপক্ষে 1 জন নিহত হয়েছে আর প্রাণে বেঁচেছেন নৌযানের 2 আরোহী। তবে হামলা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশান্ত মহাসাগরে একের পর এক নৌযানে হামলা চালাচ্ছে ওয়াশিংটন। মাদক পাচারের অভিযোগ তুললেও এসব অভিযোগের সপক্ষে সুস্পষ্ট কোনো প্রমাণ দেয় না দেশটি। ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের মিয়ামি রাজ্যের বিস্তীর্ণ এলাকা, আতঙ্কে বাসিন্দারা। মঙ্গলবার মিয়ামির 75 ইন্টারস্টেটের কাছে আগুন ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় একটি আবাসিক এলাকা, যা নিয়ে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়েছে জরুরি উদ্ধারকারী বাহিনী। আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি আকাশপথেও অব্যাহত রাখা হয়েছে কড়া নজরদারি। বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি মহাসড়কে ছোট বিমান বিধ্বস্ত হয়ে 1 জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, লারেডো শহরে মঙ্গলবার রাতে মহাসড়কে বিমানটি আছড়ে পড়ে। বিমানটিতে 6 জন আরোহী ছিল। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে গেলে ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন পথচারীরা। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিস্ফোরণের আশঙ্কাও তৈরি হয়। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় মহাসড়কে চলাচলরত অন্য কোনো গাড়ির যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। গুলি করে হত্যা করা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত শিল্পী রবার্ট খুজভকভকে। পোল্যান্ডে হত্যা করা হয় এই চিত্রশিল্পীকে। জানা গেছে, পোল্যান্ডের বিয়ালা পডলাস্কা শহরে এই রাশিয়ান শিল্পীকে লক্ষ্য করে 5 রাউন্ড গুলি ছোড়া হয়, যার একটি সরাসরি গিয়ে মাথায় আঘাত করে। তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে বেলারুশের 2 নাগরিককে আটক করেছে পুলিশ। তবে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। নিজের শিল্পকর্মের মধ্য দিয়ে ভ্লাদিমির পুতিন ও তার প্রশাসনের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আসছিল এই শিল্পী। ঘটনাটির তদন্তে পুলিশ ও প্রসিকিউটরদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানিয়েছে রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। এবার ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বহু মানুষকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তাদের প্রবেশে বাধা দিলে অনেক পরিবার দিনের পর দিন 2 দেশের সীমান্তের 0 লাইনে আটকা রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এসব পদক্ষেপ মৌলিক মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করছে, দেশে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ বলছে, নাগরিকত্ব যাচাই আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া কাউকেই গ্রহণ করা হবে না।
ফ্রান্সের এভিয়ান লে ভেইন্সে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 16 জন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের বহু তরুণ প্রাণ হারাচ্ছে। রাশিয়ার এখন উচিত একটি চুক্তিতে আসা। আমি আমার সাধ্যমতো সবকিছু করব। একই সঙ্গে তিনি দাবি করেন তিনি ইতোমধ্যে 8টি যুদ্ধের নিষ্পত্তি করেছেন। তবে তার এই দাবি নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, আলোচনার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা এবং কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নেওয়া, যাতে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। আমাদের এখন শান্তি প্রয়োজন। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী G7 নেতাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রতিশ্রুতি পেয়েছি। এর মধ্যে রয়েছে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, সেগুলোর উৎপাদনের লাইসেন্স, শীতকালীন সহায়তা প্যাকেজ এবং রাশিয়ার উপর আরও চাপ বাড়ানোর উদ্যোগ। এসব প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র আমাদের সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরো বলেন, আলোচনায় যে বিষয়বস্তুগুলো নিয়ে একমত হওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। রাশিয়াকে বুঝতে হবে যে এই যুদ্ধ কখনোই স্বাভাবিক পরিস্থিতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। সহায়তাকারী দেশগুলোর প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। ইউরোপীয় কূটনীতিকদের মতে বৈঠকের পরিবেশ ছিল ইতিবাচক ও গঠনমূলক। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন এক্সে লিখেন, 2026 সালে ইউক্রেনের অবস্থান 2025 সালের তুলনায় অনেক ভিন্ন। ইউক্রেন দৃঢ়ভাবে সম্মুখসার ধরে রেখেছে, অন্যদিকে রাশিয়ার ক্লান্তি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। তাই এখন ইউক্রেনের প্রতি সমর্থন আরও জোরদার করার সময়। দীর্ঘ বৈরিতার অবসান ঘটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন শান্তি চুক্তি সই হওয়ার পর তেহরানকে অবিলম্বে তেল ও জ্বালানি বিক্রির অনুমতি দিয়েছে আমেরিকা। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত থামাতে তেহরানের জন্য প্রাথমিক আর্থিক প্রণোদনা হিসেবে ওয়াশিংটন এই বড় ছাড় দিয়েছে। চলতি সপ্তাহে চুক্তিটি চূড়ান্ত রূপ নেওয়ার সাথে সাথেই ব্যাংকিং, পরিবহন ও বীমার মতো প্রয়োজনীয় সেবার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ধারাটি কার্যকর হবে। চুক্তি সইয়ের পর বাস্তব চিত্র ইতোমধ্যে বদলাতে শুরু করেছে। অলাভজনক সংস্থা ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান জানিয়েছে, গত এপ্রিল মাসে নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর এই প্রথম ওমান উপসাগর দিয়ে লোকেশন ট্র্যাকার সচল রেখে এগিয়ে চলেছে অপরিশোধিত তেলবাহী একটি ইরানি সুপার ট্যাঙ্কার, যা চাবাহার বন্দর থেকে ছেড়ে এসেছে। তবে একজন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তেল বিক্রির এই প্রাথমিক সুবিধা ধরে রাখা সম্পূর্ণ নির্ভর করবে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখার মতো মার্কিন শর্তগুলো ইরান কতটা পূরণ করছে তার ওপর। কৌশলগত এই চুক্তির ফলে দুই দেশের মধ্যকার অবরোধ উঠে যাবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী 60 দিন বিস্তারিত আলোচনার পথ তৈরি হবে। বড় কোনো স্থায়ী শর্ত মানার আগেই ইরানকে এমন আর্থিক সুবিধা দেওয়া এবং মার্কিন অবরোধের চাপ শিথিল করার তীব্র বিরোধিতা করছেন আমেরিকা ও ইসরায়েলের অনেক আইন প্রণেতা। ওয়াশিংটন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ফারজিন নাদিমি মনে করেন, এর মাধ্যমে আমেরিকা তার হাতের বড় একটি হাতিয়ার হাতছাড়া করল। তবে মোসাদের সাবেক শীর্ষ কর্মকর্তা সীমা শাইন বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তার মতে, ইরান এমনিতেও গোপনে তেল বিক্রি করত, তাই এটিকে আইনি রূপ দিয়ে বিশ্ববাজারে জ্বালানির দাম কমানোর সুফল নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ট্রাম্প অতীতে ওবামা প্রশাসনের নগদ অর্থ পাঠানোর তীব্র সমালোচনা করলেও এবার তিনি তেল বিক্রির অনুমতি দেওয়ার পথ বেছে নিয়েছেন। তবে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে যুদ্ধ বিধ্বস্ত এলাকা পুনর্গঠনের জন্য যে $300 বিলিয়ন বিশেষ তহবিল গঠনের আলোচনা চলছে, সেখানে আমেরিকা কোনো অর্থ দেবে না। বর্তমানে বিশ্বজুড়ে, বিশেষ করে চীনে, ইরানের প্রায় $100 বিলিয়ন সম্পদ আটকে রয়েছে। এর বাইরে কাতারে $6 বিলিয়ন, ওমানে $1 বিলিয়ন এবং ইরাকে বিদ্যুৎ বিক্রির $15 বিলিয়ন অবরুদ্ধ রয়েছে। তেহরান দাবি করেছে, প্রাথমিক চুক্তি সইয়ের পর আলোচনা শুরুর প্রথম ধাপে তারা $12 বিলিয়ন এবং আলোচনা চলাকালীন আরও $24 বিলিয়ন ফেরত চায়। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা যে কোনো সময় আবার আরোপ করা সম্ভব, কিন্তু একবার অর্থ হস্তান্তরিত হয়ে গেলে তা আর কেড়ে নেওয়া যাবে না। তাই তেহরান এখন নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে তাদের আটকে থাকা টেকসই নগদ সম্পদ ফিরে পাওয়ার দিকেই বেশি জোর দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ছিল স্পষ্ট, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাই হরমুজ প্রণালী এখনই খুলে দেয়া হোক। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, বিশ্বের সব জাহাজ ইঞ্জিন চালু করো, তেলের প্রবাহ শুরু হোক। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পরও বাস্তবে বিশ্ব অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল শুরু হচ্ছে না। মেরিন ট্রাফিকের তথ্য বলছে, চুক্তির ঘোষণার পর এই পথ দিয়ে পার হয়েছে মাত্র 7টি জাহাজ, অথচ উপসাগরীয় এলাকার প্রায় 580টি জাহাজ পার হওয়ার অপেক্ষায় আটকা পড়ে আছে, যার মধ্যে রয়েছে 250টির বেশি তেলবাহী ট্যাঙ্কার এবং 330টিরও বেশি পণ্যবাহী জাহাজ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই তেহরান এই কৌশলগত জলপথটি বন্ধ করে রেখেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 প্রবাহিত হয় এই পথ দিয়ে। কিন্তু যুদ্ধবিরতির পরও কেন চালু হচ্ছে না হরমুজ প্রণালী? বিশেষজ্ঞরা বলছেন, জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার পথে বড় বাধা মূলত 3টি। প্রথম বাধাটি হলো চরম নিরাপত্তাহীনতা ও আস্থার সংকট। গত ফেব্রুয়ারি থেকে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালীতে গেলে গুলি ছুড়েছে তেহরান। পাল্টা জবাবে এপ্রিল থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের উপর নৌ অবরোধ আরোপ করে নির্দেশ অমান্যকারী 9টি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও ট্রাম্প এই অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, কিন্তু স্যাটেলাইটের ছবিতে এখনো ওমান উপসাগরের প্রবেশ মুখে যুদ্ধ প্রস্তুতি নিয়ে মার্কিন জাহাজগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ফলে ক্যাপ্টেন, জাহাজের মালিক এবং বীমা কোম্পানিগুলো আছে চরম আতঙ্কে। অতীতেও ইরান একবার প্রণালী উন্মুক্ত ঘোষণার পর দিনই তা বন্ধ করে দিয়েছিল, যার ফলে মাঝ পথে থাকা 33টি জাহাজকে ফিরে আসতে হয়েছিল। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ না করে কেউই প্রথম ঝুঁকিটি নিতে চাইছেন না। দ্বিতীয় এবং সবচেয়ে বড় বাস্তব সমস্যা হলো সাগরে লুকিয়ে থাকা মাইন। যুদ্ধের শুরুতে ইরান হুমকি দিয়েছিল, তাদের উপর হামলা হলে তারা উপসাগরের ভাসমান মাইন ছড়িয়ে দিবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, ইরান ইতোমধ্যেই হরমুজ প্রণালীর এক বিশাল অংশে মাইন পুঁতে রেখেছে। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার মতে, জাহাজ চলাচল স্বাভাবিক করতে হলে এই মাইন অপসারণ করাই হবে প্রথম কাজ। কিন্তু এই কাজটি অত্যন্ত ধীরগতির এবং বেশ ঝুঁকিপূর্ণ। পুরো পথ মাইন মুক্ত করতে 30 দিন থেকে শুরু করে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। যদিও ওমান ঘেঁষা দক্ষিণ দিকের পথটি কিছুটা নিরাপদ, তবে প্রধান চ্যানেলটি পরিষ্কার করতে যুক্তরাজ্য ও ফ্রান্স ইতোমধ্যেই মাইন সন্ধানী বিশেষ নৌযান পাঠিয়েছে। তবে পানির নিচের পরিস্থিতি খতিয়ে দেখতে মাইন অপসারণকারী দলগুলোকে অত্যন্ত ধীর গতিতে এগোতে হবে। তৃতীয় বাধাটি বাণিজ্যিক ও রাজনৈতিক। ঐতিহাসিকভাবে হরমুজ প্রণালী একটি প্রাকৃতিক জলপথ হওয়ায় এখানে বিনা খরচে অবাধে জাহাজ চলাচল করতে পারত। জাতিসংঘ সনদ অনুযায়ীও এটি মুক্ত থাকার কথা। কিন্তু ইরান এবার এই প্রণালীর উপর নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি গঠন করেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প এই পথটি টোল ফ্রি রাখার কথা বললেও ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। নতুন চুক্তি অনুযায়ী ওমানের সাথে সমন্বয় করে ইরানই এই পথ পরিচালনা করবে এবং জাহাজগুলোর উপর একটি সার্ভিস ফি বা টোল বসানো হতে পারে। বিশ্লেষকদের মতে এই নতুন ফি পদ্ধতি জাহাজ চলাচলের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা তৈরি করবে। এই ফি কে কিভাবে আদায় করবে এবং অন্য উপসাগরীয় দেশগুলো তা মেনে নেবে কিনা তা নিয়ে রয়ে গেছে চরম ধোঁয়াশা। রাজনৈতিক বা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে হয়তো কাগজে কলমে হরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তি হয়েছে, কিন্তু সাগরের মাইন, নিরাপত্তার ভয় আর টোলের জটিলতা কাটিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আগের মতো স্বাভাবিক হতে আরো বেশ কিছুটা সময় লাগবে। আগামী 19 জুন দুই দেশের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পরেই হয়তো জানা যাবে বিশ্ব অর্থনীতির এই লাইফলাইন আসলে কতটা মুক্ত হচ্ছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।